কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজ। যতদূর জানি তিনি কোচ রাজবংশের কেউ নন। বাড়ি দিনহাটার গোসানিমারিতে, ডাকনাম নগেন্দ্র বা নগা। আবার গোসানিমারি রাজপাট খেন রাজবংশেরও কেউ নন, সাধারণ রাজবংশী লোক, কিন্তু অতি ধূর্ত ও চালাক। বিজেপির চাণক্য বলে কথিত অমিত শাহজিকে পর্যন্ত ঘোল খাইয়ে সেরেছে। চাকরি করতেন আসামের বঙ্গাইগাঁও তৈল শোধনাগারে। চাকরি থেকে রিজাইন দিয়ে এসে তিনি রাজবংশী রাজনীতিতে নামেন। স্বাধীনতার কালখণ্ড থেকেই কোচবিহারে স্বতন্ত্র রাজবংশী রাজনৈতিক ধারা পরিলক্ষিত হয়। কোচবিহার রাজবংশী সমাজের একটা অংশ কোচবিহারকে ভারত ভক্তিতে মেনে নিতে পারেননি। তারা নেপাল ভুটানের মতো স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু কোচবিহারের মতো একটা ছোট্ট জায়গা কি স্বাধীন থাকতে পারত, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই তোলা যেতে পারে। দর্শক, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কোচ রাজবংশী সমাজ স্বাধীন চেতা। ইসলামিক শক্তিও কোচবিহার জয় করে বসে রাখতে পারেনি। কোচ রাজবংশী শক্তি পুনরায় ইসলামিক শক্তিকে পরাজিত করে কোচবিহার দখল করে নিয়েছে। এরকম ইতিহাস সমৃদ্ধ একটি জাতি, তার স্বাধীন রাজনৈতিক চিন্তা চেতনা থাকবে, এটাই স্বাভাবিক। প্রথমে কোচবিহার একটি স্বাধীন রাজ্য হিসাবে ভারতে যোগ দেয় এবং পরে পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হয়। কোচবিহারকে পশ্চিমবঙ্গের সঙ্গে মার্চ করানোর পিছনে ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি ভূমিকা আছে। কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে মার্চ হলে দলে দলে উদ্বাস্তুরা পূর্ববঙ্গ থেকে এসে বসতি গড়ে তোলে। এটাও সাধারণ রাজবংশী সমাজের একটা উষ্মার কারণ পরবর্তীকালে এটাকে কেন্দ্র করে নানা রাজনৈতিক আন্দোলন হতে দেখা যায় কোচবিহারে। কখনো কোচবিহার রাজ্যের দাবিতে, আবার কখনো ভাটিয়া খেদাও আন্দোলন হতে দেখা যায়। সাধারণ কিছু রাজবংশী সমাজের লোকজন মনে করেন তাদের দুঃখ দুর্দশার মূল কারণ হলো পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ভাটিয়া সম্প্রদায়। এটাকেই কেন্দ্র করে মূল রাজবংশী রাজনৈতিক আন্দোলন সংগঠিত হতে থাকে। কখনো এই আন্দোলন বেগবান হয়, আবার কখনো স্তিমিত হয়ে পড়ে। অনেক নেতাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে আখের গুছিয়ে নিয়েছেন। যেমন বামফ্রন্ট আমলে তুফানগঞ্জের নরন বর্মন নামে এক নেতার আবির্ভাব ঘটেছিল। তার নেতৃত্বে তুফানগঞ্জ থানা জ্বালানো হয়েছিল। অনেক সাধারণ রাজবংশী লোক তুফানগঞ্জ হাটে ধান বিক্রি করতে এসে এই আন্দোলনে যুক্ত হয়ে গিয়েছিলেন এবং জেলও খেটেছেন। আর নরেন বর্মন উকিল হয়ে তুফানগঞ্জ ছেড়ে জলপাইগুড়িতে চলে গিয়েছেন। কিছুদিন পর আবার কামাতাপুর পিপুলস পার্টি ও গ্রেটার কোচবিহার মুভমেন্ট ব্যানারে আন্দোলন হতে দেখা যায়। এই গ্রেটারের একটি অংশের নেতা শ্রী অনন্ত মহারাজ। রাজনৈতিক পরিবেশে যাই কিছু বলা হোক না কেন, রাজবংশী সমাজে একটা অংশের মানুষের মধ্যে অনন্ত মহারাজের প্রভাব অপরিসীম। এটাকে কাজে লাগানোর জন্য বিজেপির চাণক্য শ্রী অমিত শাহ মাঠে নামেন। তিনি 20 দশকে অনন্ত মহারাজের গ্রেটারকে বিজেপির ছায়াতলে নিয়ে আসেন। ফলে 19-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক জিতে যায়। শুধু কোচবিহার বলবো কেন, সমগ্র উত্তরবঙ্গের অধিকাংশ আসন বিজেপির পক্ষে যায়। অনন্ত মহারাজ মনে করেন তার জন্যই উত্তরবঙ্গের বেশিরভাগ আসন বিজেপির ঝুলিতে যায়। ফলে অনন্ত মহারাজের প্রত্যাশা অনেক বেড়ে যায়। তিনি সাধারণ রাজবংশী সমাজের আনুগত্য নিয়ে ব্যবসা শুরু করেন। কখনো বিজেপির দিকে, কখনো তৃণমূলের দিকে ঢলে পড়তে থাকেন। তিনি তার সভায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানান। মমতা ব্যানার্জিও সেই সভায় গিয়ে হাজির হন। আবার মমতা ব্যানার্জিও বিভিন্ন সভায় অনন্ত মহারাজকে আমন্ত্রণ জানাতে থাকেন। এইভাবে মমতা ও অনন্ত মহারাজের মধুচন্দ্রিমা চলতে থাকে। এদিকে বিজেপি অনন্ত মহারাজকে কম দেননি। বিজেপি অনন্ত মহারাজকে রাজ্যসভার এমপি করে পাঠায়।
24 লোকসভার সামনে অনন্ত মহারাজ আবার সমর্থি ধারণ করে। তিনি তলে তলে তৃণমূলকে সাপোর্ট করেন এবং তৃণমূলের প্রার্থী জগদীশ রায় বসুনিয়া জয়যুক্ত হয়। কেন অনন্ত মহারাজ এমন করছেন আমরা সাধারণ জনগণ বুঝলেও অন্ধ রাজবংশী সমর্থকগণ বোঝেন না। কী কারণে জানি না, আবার 26 বিধানসভা নির্বাচনে অনন্ত মহারাজ বিজেপিকে সমর্থন করে। তুফানগঞ্জের শ্রী অমিত শাহর সভায় শ্রী অনন্ত মহারাজ হাজির ছিলেন গেটারে আরেকটি অংশের নেতা শ্রী বংশীবদন বর্মন মহাশয়। মনে হয় সব কিছু টাকার খেলা। এখন দেখছি অনন্ত মহারাজ আবার বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন। 24 আগের বক্তব্য পুনরায় অনন্ত মহারাজের গলা থেকে শোনা যাচ্ছে। তার জন্যই নাকি পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। তিনি আপামর বাঙালির শ্রদ্ধার কেন্দ্র নেতাজির বাপ তুলে গালাগালি করেছেন। তিনি যে প্রশ্নটি তুলেছেন তার হয়তো কিছুটা ভিত্তি আছে। এটা ঐতিহাসিকদের চর্চার বিষয়। খাপ ছাড়া মাঝখান থেকে কিছু প্রসঙ্গ তুলে অযথায় বিতর্ক সৃষ্টি হয়। কুচবিহারের শেষ মহারাজা শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ইংরেজদের পক্ষ নিয়ে মণিপুর সীমান্তে নেতাজির আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। এই তথ্য সাধারণ বাঙালি পাঠকদের কাছে লুকিয়ে রাখা হয়। ইংরেজদের পক্ষ নিয়ে নেতাজির বিরুদ্ধে যুদ্ধকে যুক্তিগ্রাহ্য করার জন্য তিনি হয়তো এই মন্তব্য করে থাকতে পারেন। তিনি কি বলেছেন তা একটু শুনে আসি। বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। নাকি নাকি প্রধানমন্ত্রী বলেছিল এই রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা, কেন এই প্রস্তাব গ্রহণ করেনি, কি বলবেন? আরে ভাই, আমি এই কথা বলিনি, তোমরা তো উল্টা কথা বলছো। যেটা হয় সেটা মানে বলো। আমি বলছি 2024 সনে, 24 সনে ভারতের প্রধানমন্ত্রী ওই রাসমালা মাঠে আসছিল। সেই অনুষ্ঠানে আমি ছিলাম। সেইখানে আমাকে মিটিংয়ের পরে প্রধানমন্ত্রী ওই রেস্ট রুমে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে আমাকে বলেছে, মহারাজ নারাজ মত হোক, আপে চালাওগে বাঙাল। বুঝছেন? আমি বলেছি না প্রধানমন্ত্রী বলেছি? আমি কি মিথ্যা কথা বলি? সেই কথা বলি। কিন্তু কথা হলো এই, তারপরে যতগুলো লোক আছে আমার বিরুদ্ধে যা প্রোপাগান্ডা করেছে, সেটা কল্পনার অতীত। সেই জন্য দেখুন, এই কথা আমি বলছি, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারতবর্ষ সারা পৃথিবীকে স্বাধীন করে দিয়েছিল। বলেন, আজকে যদি মহারাজাকে ভারত সম্রাট বানানো হতো, তাহলে না আজকে হিন্দুস্তান হতো না পাকিস্তান হতো। আর যেগুলো বিরোধ করেছে তারে মা বোনদের, কোটি কোটি মা বোনদের ইজ্জত গেছে। এদের দূরদর্শিতা আছে। আর আমার মহারাজাকে নিজের প্যালেসে থাকতে দেয় নাই, ইলেকট্রিক কাটে দিছে, জল কাটে দিছে। বুঝছেন? মহারাজা যে সারা পৃথিবীকে স্বাধীন করে দিল, সমস্ত পৃথিবীর দেশ। আমার মনে হয় অনন্ত মহারাজকে ছেঁটে ফেলার সময় এসেছে। বিজেপিকে বারবার ব্ল্যাকমেল করবে, এটা মেনে নেওয়া যায় না। কি এমন নেতা একবার বিধানসভা বা লোকসভা নির্বাচনে জিতে দেখান না? আমি জানি যখনই টাকার প্রয়োজন হয় তখনই অনন্ত মহারাজ এরকম করে। রাজপ্রাসাদের মতো বাড়ি, রাজকীয় জীবনযাপন, হাজার হাজার চাকর চাকরানি, অসংখ্য বউ, এর তো একটা খরচ আছে। কেউ যদি দেখা করতে যায় তাকে নজরানা বা ভেটি দিতে হয়। সাধারণ মূর্খ রাজবংশীরা গরু ছাগল জমি জমা বিক্রি করে অনন্ত মহারাজকে ভেটি দেয়, আর তিনি রাজার মতো বিলাসবহুল জীবনযাপন করেন। তবে তার একটা গুণ আছে, কথা বলার মধ্য দিয়ে তিনি কিছু লোককে হিপনোটাইজ করে রাখতে পারেন। তিনি একটা ঐতিহাসিক বিতর্ককে উস্কে দিয়েছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী নাকি তার জন্য জয়ী হয়েছে।
বিজেপিকে এবার ভাবতে হবে। বিজেপিকে বারবার বিতর্কের মধ্যে ফেলে দেবে, এটা কখনো আকাঙ্ক্ষিত নয়। অনন্ত মহারাজ ওর সংগঠন গেটা নিয়েই থাকুন, বিজেপি তার নিজের মতো চলুক। বিজেপি পশ্চিমবঙ্গ, আসাম, বিহারের ক্ষমতায় আছে। সঠিক সংগঠন গড়ে অনন্ত মহারাজকে তার জবাব দিতে হবে। এই সকল প্রদেশে অনন্ত মহারাজের কিছু ফ্যান ফলোয়ার আছে। তৃণমূল যেভাবে ভেঙে পড়েছে তাতে মনে হয় আগামী 50 বছরের মধ্যে বিজেপিকে কেউ হারাতে পারবে না। বিজেপিকে তৃণমূল বা সিপিএম হারাতে পারবে না। বিজেপিকে হারাতে পারে একমাত্র বিজেপি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।